बरसा है हम पे उसका नूर। पिया ओ रे पिया, पिया रे पिया रे पिया। রুমে ঢুকতে ঢুকতে মাথা চুলকে বলল, তবুও রুমটা তো সেই বসেরই। আলিম সাহেব ওই থেকে মুখ তুলে আচ্ছা হয়ে বসে পড়লেন। জাঙ্কুককে উদ্দেশ্য করে বললেন, বস, কিছু বলবি বলছিলি তখন। জাঙ্কুক বাবার সামনে বসে পড়ল, হাত খসলাতে খসলাতে বলল, আসলে তের বিষয়। ও তে মা, বল কি হয়েছে? আসলে তুমিও তো বলছিল ওর পড়াশোনা নিয়ে। মিস্টার আলিম রেডিও ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, মানে মানে হলো ওকে স্কুলে ভর্তি তো করাতে হবে। মেয়েটা মাত্র ক্লাস 7 অব্দি পড়েছে, ওরও তো একটা স্বপ্ন আছে। আর তাছাড়া সারাদিন আমরা বাসায় থাকি না, ও একা একা থাকে। কথাগুলো এক নাগারে বলে থামলো জাঙ্কুক। মিস্টার আলিম কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তা দেখে জাঙ্কুক আবার বলল, তবে কাল ভর্তি করে দেই? সাথে সাথে গম্ভীর গলায় মিস্টার আলিম বলে উঠলেন, না। আলিমের কথায় অবাক হলো জাঙ্কুক, কারণ পড়াশোনার ব্যাপারে কখনো না করেন না আলিম। জাঙ্কুক অবাক হয়ে বলল, না মানে? আলিম জাঙ্কুকের কাঁধে হাত থেকে বললেন, তোদের বিয়ের আজ কয়দিন? 4 দিন পূর্ণ হলো। তাহলে তোর মনে হয় না যে তেকে নিয়ে একবার গ্রাম থেকে ঘুরে আসা উচিত? গ্রামের কথা শুনে জাঙ্কুকের চোখ মুখ কুঁচকে গেল। মনে পড়ে গেল রোজের সেই কাণ্ডগুলোর কথা। তার মেয়েকে কিভাবে জাঙ্কুকের সাথে থাকার জন্য বলেছিল। জাঙ্কুক বাসা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলে উঠল, ধ্যাত, ওই গ্রামে কে যায়? আলিম ছেলের কাঁধে আবার হাত রাখলেন, আস্তে দিয়ে বললেন, গ্রামটা তো সমস্যা না, তোর সমস্যা কি সেটা আমি জানি। ওই রোজ, তাই তো? জাঙ্কুক বাবার দিকে তাকিয়ে হ্যাঁ বদক মাথা নাড়ালো। আলিম জোরে শ্বাস ফেলে বললেন, তে তো ইচ্ছে করে নিজের বাড়িতে যেতে। গর্জে উঠল জাঙ্কুক, রেগে বলল, নিজের বাড়ি? কেমন নিজের বাড়ি বাবা? আমি তের হাতে মায়ের ছাপ দেখেছি, ওই রোজ আমার থেকে কষ্ট পেয়েছে। এমন বাজে পরিবেশে মোটো আমার থেকে আমি নিয়ে যাবো না বাবা। আলিম জাঙ্কুকের রাগটা বুঝতে পারলেন। ওকে শান্ত করতে বিছানায় বসে বললেন, আরে তোদের ঘুরতে পাঠাচ্ছি আমি, তের বিষয়টাও দেখবি না তুই? জাঙ্কুক এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, আদরিনী কি আসলে গ্রামে যেতে চায়? যেতে চাইলে তো ওকে আটকানো উচিত হবে না, ছোট্ট মনটা ভেঙে যাবে। কথাগুলো ভেবে আটকে উঠলো জাঙ্কুক। নিজে আদরিনী কষ্ট পাক, যে সে মোটেও চায় না। আলিমকে উদ্দেশ্য করে বলল, সে কি তোমাকে বলেছে যে ও যেতে চায়? সকালে অফিস যাওয়ার সময় একটু মনোমরা দেখেছিলাম। জিমিন বলল, ওর নাকি গ্রামের কথা মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে। জাঙ্কুকের কথা শেষ হতে আলিম বলে উঠলেন, তাহলে ওখান থেকে আসার পর বড় থেকে স্কুলে ভর্তি করে দিও। আর তোর কাগজপত্রগুলো তো লাগবেই। হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে কবে যেতে চাও? পরশু। এই খবরটা দিতে হবে। আচ্ছা। আরো কিছুক্ষণ বাবার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে এলো জাঙ্কুক। নিজের রুমে যাওয়ার সময় মনের মধ্যে হঠাৎ অজানা ইচ্ছে জাগ্রত হলো। নিঃশব্দে হাসলো জাঙ্কুক, বিড়বিড় করে বলল, ইস, আমার আদরিনীটাকে দেখতে ইচ্ছে করছে। ভেবেই জিমিনের রুমের সামনে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। দরজায় হাত দিতেই মনে পড়লো, কিন্তু এত রাতে দেখবো কিভাবে? ইস জাঙ্কুক, তুইও না? একটু আগে না কথা হলো? এক্ষুনি এত কথা হলো 1 ঘন্টা আগে। ভেবেই নিজের মাথায় কথা দিল জাঙ্কুক। নিজেকে মোটেও দমে রাখতে পারছে না সে। তেকে দেখার ইচ্ছেটা যেন আরো প্রবল হচ্ছে। কিন্তু জিমিনের রুমে এভাবে নক করবে কিভাবে? জিমিন তো মজা নেবে। ধুর, জিমিনের সামনে হাজির করা খাওয়াচ্ছে, চলে যাই। কথাগুলো বলে চলে যেতে নিল জাঙ্কুক। পরক্ষণে আবার দাঁড়িয়ে পড়লো, আনমনে বলতে লাগলো, আমার তো মন মানছেই না, একবার দেখতেই হবে। ভেবে আবার দরজার সামনে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। সব ইগো এক সাইডে রেখে দরজা ঠেললো। অমনি দরজা খুলে গেল। বেশ অবাক হলো জাঙ্কুক। দরজা ধাক্কাতেও হলো না, পাশাপাশি বেশ খুশি হলো। রুমে ঢুকতে চোখ পড়লো বিছানায়। তে একা শুয়ে আছে, গায়ে পাতলা চাদর। আশেপাশে জিমিন নেই। জাঙ্কুক ভ্রু কুঁচকে গেল। এত রাতে জিমিন কোথায় যেতে পারে? রাত হয়তো 11টা বেজে গেছে। জিমিন কোথায়? একটু চিন্তিত হয়ে পড়লো জাঙ্কুক, কারণ ওয়াশরুমের লাইটটা অফ। ওয়াশরুমে যায়নি। আবার খুশিও হলো, তার আদরিনীকে এবার মন ভরে দেখতে পারবে। জাঙ্কুক ভাবাভাবি বাদ দিয়ে
তের দিকে এগিয়ে গেল, বসে পড়লো মাথার কাছে। তে তখন গভীর ঘুমে নিমজ্জিত। হালকা গোলাপি রঙের ঠোঁট যা শুকিয়ে গেছে, কালো লাগানো চোখ জোড়া, ঘুমের মধ্যে কতটা নির্মল লাগছে। জাঙ্কুক কাঁপা কাঁপা হাতে তের ঠোঁটটিতে নিজের বুড়ো আঙ্গুল থেকে হালকা ঘুষলো, আলতো হেসে বলল, আল্লাহ জানে আমার আদরিনী এখন কোন স্বপ্নে নিমগ্ন। জাঙ্কুক ঠোঁট কিছুটা উঁচু করে এগিয়ে গেল, ফিস ফিস করে বলল, তোমার স্বপ্নগুলো কি তোমার মতো মিষ্টি নিষ্পাপ? বলে তের মুখে ফুঁ দিল জাঙ্কুক। তের চোখের ঘন পাপড়িগুলো দলে উঠল। জাঙ্কুক হালকা এসে আওড়া ফিস ফিস করে বলল, আচ্ছা তে, তুমি যে রোজ আমার স্বপ্নে এসে আমাকে পাগল করে দিচ্ছ, আমি কি তোমার স্বপ্নে আসি না? তে তো নিজের মতো ঘুমাচ্ছে। এদিকে তার পাশে বসে 35 মিনিট কেটে গেল জাঙ্কুকের। আজ দেখা যেন শেষই হচ্ছে না। জাঙ্কুকের পাশে বসে না ধরনের কথা বলছে। তুমি তো এত সুন্দর, এত নিষ্পাপ লাগে কেন আদরিনী? এত এত আদর পাই তোমাকে দেখলে, আর কাউকে দেখলে এমন হয় না, কেন বলতে পারো? তের মুখ পানি থাকিয়ে নিজের কৃষ্ণ মিটাচ্ছে জাঙ্কুক। তে নরম করে স্পর্শ করতে চোখ গেল মাথার দিকে, নিঃশব্দে হেসে বলল, ঘুমানোর সময় ঘুমটা দিয়ে ঘুমাতে হয়। বলে ঘুম থেকে সরাতে গেল, কিন্তু সহালো না। হাতটা সরিয়ে নিলে হেসে বলল, আমি আগে তোমার চুল দেখবো না আদরিনী, যেদিন তুমি নিজে আমাকে দেখাবে বা নিজের ঘুমটা খুলবে সেদিনই দেখবো। এর আগে তোমার এই সৌন্দর্যেই খুশি আমি। বলতে বলতে তের পাশে শুয়ে পড়লো জাঙ্কুক। তের কাত হয়ে জাঙ্কুকের মুখোমুখি হয়ে পড়লো। জাঙ্কুকের তের দিকে অপলক তাকিয়ে রইল। ফ্যান চলছে, নিস্তব্ধ রুম, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু খোলা জানলা দিয়ে আসা আলোতে তের উজ্জ্বল মুখটা দেখছে জাঙ্কুক। এই কেমন মায়া জড়াচ্ছে তুমি আমাকে আদরিনী। তখন গভীর ঘুমে তখনই জাঙ্কুকের মনে আরেক অবাঞ্ছিত ইচ্ছে জাগ্রত হলো, তাকে একবার জড়িয়ে ধরার, নয়তো আজ ঘুমই হবে না। মনে হবে কি যেন নেই। আর কিছু না ভেবে জাঙ্কুক সাবধানে তের মাথাটা তুলে নিজের বুকের মধ্যে নিয়ে নিল। তেও ঘুমের মধ্যে দু হাত দিয়ে জড়িয়ে ধরল জাঙ্কুককে। তীর হাসি এসে তের নরম শরীরটাকে চেপে নিজের সাথে মিশিয়ে ফেলল জাঙ্কুক। কপাল বরাবর চুমু খেয়ে বলল, নিজের অজান্তে তোমার মায়ের জড়িয়ে গেছে আদরিনী। জীবনের শেষ অবধি তোমার সাথে থাকতে চাই, তোমাকে এভাবে জড়িয়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। বলে চোখ বন্ধ করে ফেললো জাঙ্কুক। আরাম পেয়ে দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। মনে পড়লো না যে সে কোথায়, কি করছে আর কার সাথে। শুধু এতটাই মনে রাখলো যে তার আদরিনী শুধুই তার। আজানের শব্দে ঘুম ভাঙল তের। রোজ তা এমনই হয়, আজানের শব্দে তো উঠে সে নামাজ পড়ে ঘরের কাজ করে, কিন্তু এখানে আসার পর তো আর কাজ করা হয় না। তাই নামাজ পড়ে এগোর ওগোর দৌড়ে বেড়াইতে, প্রতিদিন রুমগুলো গুছিয়ে ভীষণ মজা পায়। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ঘুম থেকে ওঠার পর নিজের কোনো কিছুর সাথে আটকা অবস্থায় পেল। মনে হচ্ছে কেউ তাকে জাপটে জড়িয়ে রাখছে। তে বিড়বিড় করে বলল, জীবন আপু তো আমাকে এভাবে জাপটে ধরে না, তবে কে ধরলো? তে মাথাটা তুলতে জাঙ্কুকের ঠোঁটে গিয়ে ঠেকলো। সাদা গাল দেখা মাত্রই তে বারবার চোখ পিট করে বলল, আপনি? জাঙ্কুক তখনও থেকে জড়িয়ে ধরে গভীর ঘুমে বিভোর। হাত দুটো তের কোমর জড়িয়ে আছে শক্ত করে। তে জাঙ্কুকের হাতটা অনুসরণ করে নিজের কোমর অব্দি পৌঁছালো। ঠোক গিলে হাতটা সরাতে সরাতে বলল, উনি এভাবে ধরে আছেন কেন আমাকে? আর জিমিন আপুই কোথায়, কিভাবে এলেন উনি? জাঙ্কুকের হাতটা হাজার চেষ্টা করে সরাতে পারছে না তে। তের নামাজের জন্য দেরি হচ্ছে। ঠোঁট উল্টে বলল, উনি এভাবে ঘুমাচ্ছেন কেন? আমি উঠবো কিভাবে? এদিকে তের নড়াচড়া থেকে উঠে জাঙ্কুক। চোখ খুলতেই তে ঠোঁট উল্টে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল জাঙ্কুক। মাথাটা উঁচু করে ঘুম কণ্ঠে বলল, কি হলো তে, ঠিক আছো? তে জাঙ্কুকের কথা শুনে যেন হাতে চাপ পেয়ে গেল। দ্রুত জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আমার ভালো লাগছে না, আমি নামাতে যাবো, আজান দিয়েছে। রাস্তাঘাটে বলে থামলো তে। হুঁশ ফিরল জাঙ্কুকের। টেকে ছেড়ে দিয়ে বলল, আসলে আমার ভয় করছিল। কি? অবাক হয়ে, হ্যাঁ, আসলে গতকাল রাতে আমার খুব ভয় করছিল, তাই ভাবলাম থেকে জড়িয়ে ঘুমালে ভয় লাগবে না। কিছুক্ষণ জাঙ্কুকের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে হেসে ফেলল তে। হাসতে হাসতে বলল, আপনি কত ভীতু, এত বড় হয়ে কেউ ভয় পায় নাকি? জাঙ্কুক নিজে তের এই হাসিটা দেখতে চেয়েছিল, তাই তো আবার বলতে বলল, আসলেই।
তে এবার উঠে বসলো, ঘুমটা ভালো করে টেনে নিচে নামতে নামতে বলল, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনিও যান। ততক্ষণে জাঙ্কু আবার শুয়ে পড়েছিল। তের কথা শুনে তের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। তে জুতো পড়তে পড়তে বলল, হ্যাঁ, নামাজ পড়বেন না নাকি? তাড়াতাড়ি উঠুন, এখন গেলে হয়তো জামাত পাবেন না, আসুন একসাথে পড়ে ফেলি। জাঙ্কুক মুচকে এসে উঠে পড়লো, তের সাথে ওয়াশরুমে চলে গেল উজু করতে। আজ আবারও তের সাথে এক নতুন অনুভূতি পেতে চলেছে সে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো দুজনে, একসাথে নামাজ পড়ে নিল। জাঙ্কুক নিজের রুমে যাবে এমন সময় তে বলে উঠল, আজ থেকে রোজ নামাজ পড়বেন তো? জাঙ্কুক পেছন ফিরে তের দিকে তাকালো। তে মুখ ভর্তি করে হাসছে। এই হাসিটা ঢাকার জন্য তো জাঙ্কুক মরতেও প্রস্তুত। বুকে হাত রেখে বিড়বিড় করে বলল, ইস, এভাবে হেসো না আদরিনি, মরে যাবো তো। এই অবুঝ বাচ্চাকে মেরে ফেলবে বুঝি? জাঙ্কুককে করে থাকতে দেখে তে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল, কোমরে হাত রেখে বলল, আজ থেকে রোজ নামাজ পড়তে হবে। আমার বন্ধুরা আপনি, আপনাকেও তো আযাব থেকে বাঁচতে হবে। জাঙ্কুক মুচকি হেসে সায় জানালো, তারপর বলল, পড়বো। এখন কি আমার সাথে বাগানে যাবে? খুব খুশি হলো তে, বড় বড় করে বলল, ওই যে বড় বাগানটা চিংড়াপুতি দেখিয়েছিল, হ্যাঁ যাবে, চলুন। আকাশে আলো তখন ফুটেছে কেবল, পাখির কিচিমিচি শব্দ শোনা যাচ্ছে। চারদিক থেকে অক্টোবর শেষ হয়, হালকা কুয়াশা আমেজ রয়েছে। তে আগে আগে হাঁটছে আর জাঙ্কুকের পিছনে। তে হালকা হাতে গাছের ফুলগুলো ছুঁয়ে দিচ্ছে আর কথাও বলছে। জাঙ্কুক ডিউপুলের গাছ থেকে একটা ডিউপুল ছিঁড়ে তের দিকে এগিয়ে নিয়ে বলল, নাও তোমার জন্য। তে মুচকি হেসে ফুলটা নিল, নেড়ে চেড়ে দেখে বলল, খুব সুন্দর, আমার অনেক পছন্দ ফুলটা, এটা আমি অনেকদিন রাখবো আমার কাছে। বলে তে হেসে ফেলল, ফুলটার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। আর জাঙ্কুক আবার ব্যস্ত হয়ে পড়লো তারা দুজনকে মন ঘুরে দেখতে। কি করবে, দেখা যে শেষই হয় না। এর মধ্যে আরেকটা কাজও করে ফেললো, ফোনটা বের করে তের একটা ছবিও তুলে ফেললো। এই ছবিটা বড় করে রুমের মাটিতে আনার বুদ্ধি করে নিল আর মুচকি হেসে বলতে লাগলো, এবার সারাদিন দেখবো তোমায় আদরিনি। জাঙ্কুক আজ গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেলের কথাটা গতকাল বলা মাত্র মেয়েটা ভীষণ খুশি হয়েছিল। খুশি হয়ে আবার জড়িয়ে নিয়েছিল জাঙ্কুককে। ঠিক এই কাজটার জন্যই তো জাঙ্কুক সব সারপ্রাইজ থেকে আলাদা নিতে ভালোবাসে। নাহলে তো এই জিনিসটা সে মিস করবে। এক সপ্তাহ থেকে বেশ ভালোই চিনে নিয়েছে। চিনবে নাই বা কেন, তের প্রতিটা কাজে যে নজর রাখে সে। ফুটিয়ে ফুটিয়ে পড়া পরে তের কাজ, মুখের ভঙ্গিমা সবকিছু। ব্যাগ গোছাতে গোছাতে এসবই ভাবছিল জাঙ্কুক। তখনই তে রুমে ঢুকতে ঢুকতে বলল, আচ্ছা আমরা যাবো কখন? এই প্রশ্নটা সকাল থেকে না হলেও 10 বার করে ফেলেছে তে। আর জাঙ্কুক উত্তর দিয়েছে বারবার। প্রশ্নটা আবারও শুনে বিরক্ত হয় না জাঙ্কুক। জাঙ্কুক মুচকি হেসে জবাব দেয়, আর একটু পর। তে জাঙ্কুক গোছাতে থাকা ব্যাগের পাশে বসে পড়লো, তারপর গালে হাত দিয়ে বলল, আর একটু পর তো কখন থেকেই বলছেন। জাঙ্কুক লাস্ট শ্বাসটা ভরতে ভরতে বলল, এই তো আর একটু পর, আমি রেডি হইনি। আপনার রেডি হতে হবে? অবাক হয়ে, ও মা, রেডি হব না? না হলেও চলবে। জাঙ্কুক তের কথা শুনে দুষ্টু হেসে বলল, কেন? তে মুখ ফুটে করে হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, কারণ আপনি না রেডি হলেও ভালো লাগে। এই প্রথম তের মুখে নিজের প্রশংসা শুনে কেমন যেন আনন্দ হচ্ছে জাঙ্কুকের। আজকেও কখনো প্রশংসা করলে এতটা ভালো লাগেনি যতটা তে করার পর হচ্ছে। জাঙ্কুক ব্লাশিং হয়ে বলল, সত্যি? একদম, আপনাদের সাথে খারাপ কি? রেডি না হলেও চলবে। জাঙ্কুক মুচকি হেসে মাথা চুলকে বলল, তে তোমাকে যদি বলি যে তোমায় আমার থেকে বেশি সুন্দর লাগছে, তখন কি বলবে? জাঙ্কুকের কথা শুনে তে চুপ হয়ে গেল। মিটি মিটি হেসে বারান্দার দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমি সুন্দর? জাঙ্কুক হালকা হেসে তের দিকে একটু এগিয়ে গেল। তের মুখের মিটি মিটি হাসিটা নিজের নজর রেখে বলল, সবচেয়ে সুন্দর। তে এবার সামনের দিকে তাকালো। চোখ পড়লো জাঙ্কুকের চোখে। স্পষ্ট ঘুরে চলে গেছে জাঙ্কুক। আর তে লুকে নিতে লাগলো নতুন এক অনুভূতি। এভাবে কখনো কেউ তার প্রশংসা করেনি। বাবার মুখের প্রশংসাও শুনেনি কতদিন হয়ে গেল। বাবা আর মায়ের পর জাঙ্কুকে তার প্রশংসা করেছে। আলাদা রকম এক অনুভূতি হচ্ছে।
মিস্টের দিকে অপলক তাকিয়ে থেকে জাঙ্কুক আবার বলল, তে তোমার মাঝে সবচেয়ে বেশি কোনটা মুগ্ধ করে আমাকে জানো? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কোনটা? বারবার শুনতে ইচ্ছে করছে তে, এ কেমন অনুভূতি? অন্য কেউ বললে তো এমন অনুভূতি হতো না। জাঙ্কুক বলার পর কেন বারবার শুনতে ইচ্ছে করছে? এটাই কি ভালোবাসা? জাঙ্কুকের কথা শুনে মুচকি এসে বলল, তোমার কাজে লিপ্ত থাকা চোখগুলো, তুমি যখন চোখ বড় বড় করে তাকিয়ে থাকো, নিজের কৌতূহল প্রকাশ করো, বেশ ভালো লাগে আমার। নিজের অজান্তে হেসে দিলতে, যে সে হাসি নয়, হাসির মধ্যে লালিকতা উপলব্ধি করলো জাঙ্কুক। তার থেকে নতুন উপায় ভাবার আবিষ্কার করছে। এই লজ্জা মাথা হাসির জন্য মরতেও প্রস্তুত সে। আচমকা বুকে হাত থেকে গলায় গলায় বলে উঠল, মায়ের ঢালা। কে মারলো? পেছন থেকে জিমিনের কণ্ঠ শুনে ঘোর কাটা জাঙ্কুকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে পিছন করে বলল, জিমিন তুই? জিমিন দুঃখী হেসে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ আমি। বল না কে মারলো? তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আমি সুখের সাথে কথা বলতে যাচ্ছি, অনেকদিন কথা হবে না তো? জাঙ্কুক মাথা নাড়ালো, তেও লাগে ফেসে চলে গেল। জিমিন জাঙ্কুর কাঁধে নিজে হাত রেখে বলল, তুই তো এই বাচ্চা মেয়ের মধ্যেই ডুবে গেলি। জাঙ্কুক মুচকি হেসে ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, তোর কি? লাইক সিরিয়াসলি? আমার কি? আমার বোন লাগে। হ্যাঁ, আমি বিয়ে না করলে তোর বোন কেমনে হতো? বিয়ে তো করতেই চাসনি, আমার জোরে করেছিস। জিমিনের ভাবনাতে জাঙ্কুক জিমিনের মাথায় টোকা মেরে বলল, তুই ভালো করে জানিস যে আমার যদি মত না থাকতো তাহলে কেউ মরে গেলেও আমি বিয়ে করতাম না। সে যাই হোক। বলতে বলতে বিছানায় বসে পড়ল জিমিন। দুষ্টু হেসে চোখ টিপে বলল, এখন এমন পাগলি হলি যে গতকাল আমার রুমে গিয়ে শুয়ে পড়লি, তাও জড়িয়ে ধরে। থতমত খেয়ে গেল জাঙ্কুক। তার তো মনেই ছিল না যে জিমিনের রুমে নিজের মতোই চোখে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছিল। জিমিন জাঙ্কুকের বিষয়টা বুঝতে পেরে আবার দাঁত ফিরিয়ে বলল, আহা কি ভালোবাসা! আর প্রথমে কি বলেছিলে? বাবা, কোন পেলে তুমি একটা 14 বছর মেয়েকে আমার উপর ঝুলিয়ে দিচ্ছ? লাস্ট কথাগুলো নাটক করে জাঙ্কুকের মতোই বলল জিমিন। জাঙ্কুক হেসে বলল, আসলেই তো। সে কি আর জানতো যে এই মেয়েটাই তার রানী হবে, মনের রানী? তবুও জিমিনের কান ধরে বলল, তুই জানোস তাই না? উফ, কান ছাড়ো, জানবই তো। আমি দরজায় দাঁড়িয়ে সব শুনেছিলাম। জাঙ্কুক কানটা আরেকটু চেপে ধরে বলল, গতকাল রাতে কই ছিলি? জিমিন এবার কান থেকে হাত চড়িয়ে ঢোক দিল। মুখস্থ গেল জাঙ্কুকের। কান ছেড়ে দিয়ে বলল, কি হলো, কই ছিলি? জিমিন আমতা আমতা করে বলল, পানি আনতে নিচে গেছিলাম। পানি আনতে এতক্ষণ লাগলো? আমি তো গেছিলাম 1 ঘন্টার মতো। জিমিন চুপ করে রইল। কি বললো বুঝতে পারছে না। সত্যি লাগছে লুকাতে হবে। জিমিনকে চুপ করে থাকতে দেখে জাঙ্কুকের সন্দেহটা যেন গাঢ় হলো। কি লুকাচ্ছে জিমিন তার থেকে? আবার ভুল বুঝতে বলল, কি হলো বল, করেছিল তখন? আচমকা চেপে উঠলো জিমিন। পরিস্থিতি সামাল দিতে জোরপূর্বক হেসে বলল, আমি এসেছিলাম, কিন্তু পরে তোকে দেখে চলে গেছিলাম বাবার পাশের রুমটায়। তুই তো আর তোর রুমে ঢুকতে দিস না, তাই অন্য রুমে থাকতে দিলাম। আমাকে তো ডাক দেওয়া যেত না, মানে ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। জিমিনের কথাগুলো জাঙ্কুক বিশ্বাস হলো বলে মনে হয় না। কিছু বলতে যাবে তখনই বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলল, উফ ও, কখন যে যাবো? এমন অলস মানুষ আমি একটাও দেখিনি, এখনো দাঁড়িয়ে আছে। বলি, রেডি কি হবেন না? তোর কথা শুনে জিমিনের বিষয়টা ভুলে গেল জাঙ্কুক। তোর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, এই তো যাচ্ছি মিসেস জিয়ন। তে মুখ ফুলিয়ে বলল, পুরোটা হয়নি, বাবা বলেছে মিসেস জিয়ন্তে। ও আচ্ছা আচ্ছা, মিসেস জিয়ন্তে, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। আপনি আর মুখ ফুলিয়ে রাখবেন না। মুখ ফুলিয়ে জাঙ্কুক ওয়াশরুমে যেতে যেতে অসহায়ভাবে মনে মনে বলল, এই মেয়ে বারবার মুখ ফুলে কি লোক দেখায় আমাকে। গ্রামের রাস্তায় বড় ভাই ঢুকতে খবরটা রোজ বেগমের কাছে পৌঁছে দিতে বেশি সময় লাগলো না গ্রামের লোকজনের। রোজ বেগম বেশ ভালোভাবে বুঝলেন যে কে আসছে, তাই তো বিছানায় বসে পাঁচ চিবুতে চিবুতে মেয়ে লিসাকে বললেন, তাড়াতাড়ি কইরা ভাত সরাই দে আর তৈরি কইয়া দে।
যেন বাজার থেকে বড় মাছ আনে, আর হন খামার থেকে মরম নিয়া ভালো কইরা কষাই রানবি। লিসা মুখ ভেঙচি কেটে মুখে কান্না কেটে বলল, আমি রান্না করবো? কিছু খাইতে হলে কিছু করতে হইব, তুই রানবি। আর আরেক সাহেবের পোলাও খাইতেছে, যাইতাছি, তোর জন্য এই অবস্থা, নাইলে আজ আমিও এমন বড় গাড়ি করে আইতাম। রোজ বেগম হাসতে হাসতে বললেন, এইটা তো এখনো সম্ভব। মায়ের কথা শুনে খুশি হয়ে গেল লিসা। পাশে বসতে বসতে বলল, কেন মা, এইটা আমি তোরে পরে কমো, আগে গিয়া ভালো ভালো রানবি। আচ্ছা, আর হন তোর ঘরটা তুই আর জাঙ্কুককে দিবি, আর তুই আমার ঘরে থাকবি, ওই ঘরটাই পাকা করা। কিন্তু রোজ বেগম লিসার কোস্তানো মুখের দিকে তাকিয়ে চোখ রাঙালেন, পরপর বললেন, যেইটা বলছি সেইটাই কর, বেশি কথা করবি না। বলে লিসা মন খারাপ করে চলে গেল। তারও তো ইচ্ছে করছে তোর মতো বড় বাড়ির বউ হতে। তোর ধারাতে এসব হয়? বিয়ের দিন থেকে কি সুন্দর করে সাজিয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে রোজ বেগম মনে মনে ভাবতে লাগলেন, তোর জায়গা হলো রাস্তায়, আমার রান্নাঘরে, আর ও কিনা বড় বাড়ির বউ হইব? জীবনেও না, আমি হইতে দিব না। আহো আহো, আমিও আমার কেরামতি দেখাই। জাঙ্কুকের হাত ধরে বাড়িতে ঢুকতে লিসা দৌড়ে এলো তোর সামনে থেকে ভালো করে দেখতে দেখতে বলল, কি রে তোর, কেমন আছিস? তো লিসাকে দেখে মুচকি হেসে বলল, ভালো আছি গো, মা কই? ভিতরে আছে, যাই আমি, বলে চলে যেতে নিলে আবার দাঁড়িয়ে পড়লো। তে জাঙ্কুকের দিকে তাকে জিজ্ঞেস করলো, যাই? জাঙ্কুক এসে সাই দিল। তুইও মায়ের ঘরে দিয়ে গেল। জাঙ্কুক লিসার দিকে একবার তাকালো। লিসা লাজুক হেসে বলল, আহেন, আপনাদের ঘর দিয়ে দেই। জাঙ্কুক লিসার এমন হাসিতে ভরকে গেল, নিজেকে সামলে নিল, এগিয়ে চলল লিসার পিছু পিছু। লিসা তোর থেকে 2 বছরের বড়, জীবনের সমান, তাই যথেষ্ট বুদ্ধি আছে ওর। মায়ের মতো করে কেন সেটাই বুঝতে পারে না জাঙ্কুক। এই মেয়ের থেকে একটু সাবধানে থাকতে হবে, নয়তো খুব বড় ঘটনা ঘটে যেতে পারে ভেবে জোরে শ্বাস ফেলল জাঙ্কুক। এদিকে রোজ বেগমের ঘরে ঢুকতে রোজ বেগম কাঁদো কাঁদো গলায় বলল, তুই মা, তুই আইসস? তো যেন মুহূর্তে বলে গেল। রোজ বেগমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো মা? তোর ছাড়া কি ভালো থাকা যায়? তোর মায়ের এত দুঃখ আদরে বিয়ের আগে সবকিছু ভুলে গেল। মাকে জড়িয়ে বলল, তোমাকে অনেক মনে পড়েছে মা। আমারও। জামাই কই? লিসা তো মনে হয় ঘরে নিয়ে গেছে। ও, লিসা কাম শুরু করে দিচ্ছে মনে মনে। কথাগুলো মনে মনে বলে হাসলো রোজ বেগম। ঠিক তখনই দরজার কাছ থেকে জাঙ্কুক বলে উঠলো, আসসালামু আলাইকুম শাশুড়ি মা। রোজ বেগম দরজার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলেন, মনে মনে বললেন, লিসা আরেকটু সময় আটকাইয়া রাখবার পারলো না? জাঙ্কুক এগিয়ে এসে তের হাত ধরে মুচকে হেসে রোজ বেগমকে বলল, উত্তরটা দিবেন না? ফুস ফেলল রোজ বেগমে, হেসে বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় জবাব? মনে হয় আমার সাথে বেশ খুশি হয়েছেন শাশুড়ি আম্মা। রোজ বেগম জোরপূর্বক হাসলেন। জাঙ্কুকের কথাগুলো মোটেও সুবিধার লাগছে না তার কাছে। এদিকে জাঙ্কুক মনে মনে ভাবছে, আমার আদরের উপর করা প্রত্যেকটা কাজের প্রতিশোধ নিব আমি শাশুড়ি আম্মা। শুধু অপেক্ষায় থাকুন, দেখুন ঠিক কি করি বা করাই আপনি আর আপনার মেয়েকে দিয়ে। বলে বাঘা হাসলো জাঙ্কুক। হাতে মুচকি এসে মায়ের দিকে তাকিয়ে দিয়ে, আপনি শুনুন না আমার কথাটা, বোঝার চেষ্টা করুন। এই কথায় আরো গেল জাঙ্কুক। তার কাছে বসে উপরে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? এত বড় একটা কাণ্ড করার পরও কি বোঝাতে চাইছো? কে মাথা নিচু করে ঠোঁট উল্টে রইল। আর জাঙ্কুক টের পায়ে রক্ত বন্ধ করতে পায়ে হাত দিল, সাথে সাথে আটকে উঠে পা সরিয়ে নিল। জাঙ্কুক ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি সমস্যা? পা সরালে কেন? আমতা আমতা করে বলল, ইয়ে, পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার কত বড়? জাঙ্কুক জোর করে টের পাটা হাতে নিল, পরখ করতে করতে বলল, এত বড় কাজ করেছ, তারপর বড়দের মতো কথা? তে ঠোঁট উল্টে চুপ করে রইল। জাঙ্কুক পা দেখে রেগে তাকালো তের দিকে, তারপর বলল, কতটা কাটলো? কে বলেছিল তোমাকে ডাবুটির উপর দিয়ে লাফিয়ে যেতে?
তে জাঙ্কুকের দিকে তাকালো। এমন রাগ করতে কখনো দেখেনি জাঙ্কুককে। সন্দেহে প্রচন্ড ক্ষেপে আছে তার উপর। জাঙ্কুক আবার বলে উঠলো, আমার বাসায় থাকতে তো এত বড় ব্যথা পাওনি, ভাগ্যিস সেলাই লাগেনি। সেলাইয়ের কথা শুনে ভয় পেয়ে গেল তে। ভর্ত চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি সব বাবাকে বলবো তো। বলবো যে তোমার বৌমা তাবতুর উপর লাফাচ্ছিল। এদিকে তে মাথায় এখনো সেলাইয়ের চিন্তা করছে। ভয়ে ভয়ে বলল, আমি আর যাব না, তবুও সেলাই করিয়েন না। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। তের ভয়টা বুঝতে পেরে বলল, কিসের সেলাই? সেলাই লাগবে না তো। তে কাঁদে কাঁদে গলায় বলল, আপনি মাত্র বলেছেন। জাঙ্কুক উঠে দাঁড়ালো, তারপর বিছানায় উঠে বসে তেকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছি সেলাই তো লাগেনি, এটাই অনেক। তে জাঙ্কুকের দিকে ছলছল চোখে তাকালো, তারপর বলল, আমি আর করবো না। জাঙ্কুক থেকে বুকে জড়িয়ে নিল। তেও ভয় পেয়ে জাঙ্কুকের বুকে মুখ গুজে রইল। এই মুহূর্তে এর থেকে সে জায়গা আর নেই ওর জানা মতে। জাঙ্কুক হাতে থাকা রুমালটা তোর পায়ে চেপে রেখে বলতে লাগলো, তে তোমাকে এসব শব্দে অভ্যস্ত হতে হবে। এত ভয় পাওয়া কেড়ে দেওয়া চলবে না, বুঝতে পারছো? তে বুকে মুখ গুজে মাথা নাড়ালো। জাঙ্কুক মুচকে এসে নিজের ব্যাগ থেকে বের করা ফার্স্ট এড বক্স থেকে ওষুধ নিয়ে তের পায়ে লাগালো। সাথে সাথে কেঁপে উঠলো তে। জাঙ্কুকের শার্টের কলার চেপে ধরে বলল, আহ। জাঙ্কুক ব্যস্ত হয়ে গেল। তের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, ইস, জ্বলছে। তের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো। চোখ বন্ধ রেখে হ্যাঁ বোধক মাথা নাড়ল। এই মুহূর্তে জাঙ্কুকের বুকের ভিতর ঢুকে দিতে পারলে মনে হয় খুব ভালো হতো। জাঙ্কুক তের পায়ে ব্যান্ডেজ করে দিল, তারপর বলল, আর কখনো যেন না দেখে এমন কাজ করতে। আর তোমাকে রান্না করার কথা কে বলেছিল? তে জাঙ্কুকের বুক থেকে সরে এসে সামনাসামনি বসলো, তুতলিয়ে বলল, আমি দিয়েছিলাম। সাথে সাথে জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ, মিথ্যা কথা। তো ঠোঁট উল্টে চুপ করে রইলাম, কারণ সেটা ধরা পড়ে গিয়েছে। জাঙ্কুক তের ঘুমটা ঠিক করতে করতে বলল, তোমার মুখ দেখে আমি সত্য মিথ্যা বুঝতে পারি আদরিনি। বলো, কে যেতে বলেছিল? রান্না করতে যায়নি? তাহলে রান্না করে কি করছিলে? ওই লিসা কি করে সেটাই দেখতে গেছিলাম। আবার মিথ্যা কথা। এইভাবে ধরা পড়ে যাওয়ায় থতমত খেয়ে যাইতে মাথা নিচু করে বলল, আসলে আপনি তো কিছু খাবেন তাই দেখতে গিয়েছিলাম, কিছু রান্না হলো নাকি? তখন লিসা বলেছিল লবণের কোট আনতে, আর ওইটা দাবটি পার হয়ে আনতে হতো, তাই তুমি লাফাতে লাফাতে ওটা পার করতে গেলে। আসলে এত আসল নকল করতে হবে না, আগে এটা বলেন যে আমি বলেছিলাম খিদে পেয়েছে। তো মাথা নিচু করে রইল। জাঙ্কুক আবার একই প্রশ্ন করতে না বোধক মাথা নাড়ল, তারপর বলল, না। জাঙ্কুক আদরে গলায় বলল, তাহলে গেলে কেন বউ? না গেলে তো আর হতো না এমন। দেখলে কতটা রক্ত বের হলো। ওই আপনি তো খিদে সহ্য করতে পারেন না, বাসায় অনেক রাগ দেখান, তাই আমি তাড়াতাড়ি করে খাবার ব্যবস্থা করতে গেছিলাম। বাহ বাহ, আমার বউ তো বড় হয়ে গেছে, আপনার তো কষ্ট হয়। জাঙ্কুক মুচকে এসে তের নরম হাত দুটো ধরে বলল, তুমি আমার সাথে থাকলে কষ্ট হবে না, আর কখনোই আমাকে না বলে কোথাও যাবে না, মনে থাকবে? থাকবে। এখন একটু হেসে ফেলো তো। তের মুখ ফুলিয়ে রইল। জাঙ্কুক তের পেটে শুষিয়ে দিয়ে বলল, হাসো হাসো। তে অভিমান ভুলে হু হু করে হাসতে লাগলো। জাঙ্কুক তের সাথে তাল মিলিয়ে শুষিয়ে দিয়ে যাচ্ছে। একসময় হাঁপাতে হাঁপাতে তে বলল, আর না আর না। খুব আর রাগ করবা না? মুশকিল এসে রান্নাঘরে এসে হিংসাকে ঝাল মারলেন বেগম। রেগে বললেন, পা বেশি কাটলো না কেন? আমি তো এই মাত্র খাইলাম, কি সুন্দর করে ওষুধ লাগাইয়া দিতেছে। ঈশান চুলায় খড়ি ঢুকিয়ে উঠে দাঁড়ালো। মাকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, মানে? হ, বলি তুই কি আগুন লাগাবি নাকি ভালোবাসা বাড়াইবি? আম্মা, আমি তো দাঁত খাড়া করাই রাখছিলাম, কিন্তু ওই যে তেরপর আয়সা এটিকে কোলে নিয়ে গেল গা, তের উপরে জায়গা ছিল, আমি ভাবছি ঝগড়া লাগবো। তোরে দিয়া কিচ্ছু হইব না, যা করার আমাদের করতে হইব। কি করবেন শাশুড়ি আম্মা? পিছন থেকে জাঙ্কুকের আওয়াজ শোনা মাত্র কেঁপে উঠলেন রোজ বেগম। ঠোক গেলে পিছনে ফিরলেন। ঈশা তাড়াতাড়ি চুলের সামনে বসে পড়ল। জাঙ্কুক আরেকটু এগোতে রোজ বেগম বললেন,
বাবা তুমি এই রান্না করে? জাঙ্কুক মুচকি হাসলো, তারপর বলল, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা হলো, আপনি কি করার কথা বলেছেন? রোজ বেগম জোরপূর্বক হেসে বলল, ও রান্না করার কথা কইতেছিলাম। নিশা পারে না তো, তাই করতেছিলাম। ওর দ্বারা কিচ্ছু হইব না, আমারই করতে হইব। জাঙ্কুক বাঁকা হেসে বলল, ইস, তাহলে তো আজ আপনার হাতে রান্না খাবো শাশুড়ি আম্মা। দিন শুরু করুন। থতমত খেয়ে গেলেন রোজ বেগম। জোরপূর্বক হেসে বললেন, ইয়ে, আমি রান্তাছি, এখন তুমি যাও গা। কেন? রূপসকে, তুমি হইলা আরন সাহেবের ছোট ছেলে, তুমি কি রান্না করে থাকবা? জাঙ্কুক হাত পাস করে ঠোঁট এলিয়ে হেসে বলল, আমার কোনো সমস্যা নাই, আপনি রান্না করেন, আমি দেখবো। রোজ বেগম চুপ করে দাঁড়িয়ে রইলেন। জাঙ্কুক তাচ্ছিল্য হেসে বলল, শুনুন শাশুড়ি আম্মা, আপনাকে এখন আমি কিছুই বলবো না। হ্যাঁ বলবো, সময় হলে। তারপর আপনারা কিছু বললে আমাদের কষ্ট পাবে, তাই আপনাকে কিছুই বলবো না, কিন্তু একটা কথায় সাবধান করবো। রোজ বেগম জাঙ্কুকের দিকে তাকালেন। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়ে থেকে দূরে থাকবেন, আর আপনার মেয়েকে বলে দিবেন আপনাকে কে ভালোবাসে, কিন্তু আপনি তো সেটার যোগ্যই নন। আর নেক্সট টাইম যদি ওর কোনো কষ্ট বা অ্যাক্সিডেন্ট হয়, কাটা ছেঁড়া হয়, তারপরে খুব ভালো করেই বোঝাবো শাশুড়ি আম্মা। রোজ বেগম হেসে বললেন, এসব তুমি কি করতেছো বাবা? আমি কেন? মাঝপথে রোজ বেগমকে থামিয়ে দিল জাঙ্কুক। তাকে বলল, আমাকে তোর মতো অবুঝ ভাববেন না। ওর একটা মেয়ে, তাই ওকে যা বলেছেন তাই বুঝেছে, কিন্তু আমি তো আর তেমন না। তাই আমার বউয়ের থেকে দূরেই থাকবেন। আমার বউয়ের যদি আর কোনো ক্ষতি হয় আপনাদের দ্বারা, তবে। কেঁপে উঠলেন রোজ বেগম। জাঙ্কুক তাদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করল। রোজ বেগম লেগে বললেন, আজ না হোক কাল তোমাকে আমি আলাদা করবই। এত অহংকার থাকবো না তোমার বউকে নিয়ে। জাঙ্কুক বিছানা থেকে উঠতে নিয়ে ধরে আসে জাঙ্কুক। থেকে চোখ রাঙিয়ে বলে ওঠে, এসব কি করছো? তে অসহায় চোখে তাকিয়ে বলল, আমি বাইরে যাবো, পায়ে ব্যথা লাগবে। লাগবে না, আমার অভ্যাস আছে এসবের। জাঙ্কুক বেশ অবাকই হলো। তার মানে এর আগেও তার আদরে নিতে এসব সহ্য করতে হয়েছে? চোখে নামতে দেখে জাঙ্কুক চেপে ধরে বলল, আগের দিন চলে গেছে, এখন তুমি মিসেস জিয়ন, তাই চুপচাপ মিস্টার জিয়নের কথা শুনবে। ওকে মিস্টার জিয়ন। জাঙ্কুক মুচকি হাসলো। তের হাতে নিজের ফোনটা দিয়ে বলল, বসে বসে গান দেখতে থাকো, আমি চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে। তে বসে বসে গান দেখতে লাগলো, আর জাঙ্কুকও ততক্ষণে চেঞ্জ করে নিল। তোর পাশে বসতে হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো তোর মামি। তেকে উদ্দেশ্য করে কালো গলায় বললেন, তে। মামির গলা শুনে ফোন থেকে মাথা তুলে মামির দিকে তাকাইতে জাঙ্কুকও দরজার দিকে তাকিয়ে মামি এগিয়ে আসতে তেও কান্নারত অবস্থায় বলল, মামি। মামি তের পাশে বসতে বসতে বললেন, কেমন আছিস তে? তে জাঙ্কুকের দিকে ফোনটা এগিয়ে দিয়ে মামিকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো, ওখানে সবাই ভালো, তুমি কেমন আছো? আছি আগের মতোই। জাঙ্কুক সামনে থেকে মুসকে বলল, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম বাবা। আমি তোমার খেয়াল করি নাই, রাগ করো না। না না, রাগ করিনি, এতদিন পর মেয়েকে দেখে এমন করাটাই স্বাভাবিক। মামি মুসকে এসে সায় জানালেন। তোর পায়ের দিকে চোখ যেতে হাসি মিলিয়ে গেল তার। বরকুসকে বলল, পায়ে কি হয়েছে জামাই বাবা? জাঙ্কুক তোর পায়ে হাত বুলিয়ে বলল, আর বলবেন না, রান্নাঘরের ডাবুটির উপর দিয়ে লাফিয়ে যাওয়ার সময় পা কেটে গেল। আটকে উঠলেন তের মামি। মুখে হাত দিয়ে বললেন, সে কি, বেশি লাগেনি তো? জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে বলল, ছেলেকে লাগেনি, এটাই অনেক। তের মামি অসহায় গলায় বললেন, এমন তো প্রায়শই হয়। তের মা তো সাথে সাথে তের মামির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। ঘুম গলায় বলল, উফ, বাদ দাও তো, ঘুম পাড়িয়ে দাও, কতদিন তোমার বলে ঘুমাই না। জাঙ্কুক তের কথা শুনে মুচকি হাসল। তের মামি তের মাথা হাত বুলাতে লাগলেন। দেখতে দেখতে ঘুমিয়ে গেল তে। তের মামি জাঙ্কুককে উদ্দেশ্য করে বললেন, বাবা, তোমার তের পরিবার সম্পর্কে জানাতে তো হইবই, শুনবা? জাঙ্কুক মাথা নাড়ল। সে জানতে চায় তের পরিবার, তের অবুঝতা, সবকিছুর কারণ। তের মামি একটা জিনিস নিয়ে বলতে শুরু করল, তের জীবনটা শুরু কিন্তু গ্রামে নয়, ঢাকা শহরে। খুব ভালো ছিল মেয়েটা মা বাবার সাথে। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর মা মারা যায়।
খুব মনমরা হয়ে থাকতো। বাবা কাজের উদ্দেশ্যে বাইরে যেত। তো একদিন এই গ্রামের কিছু জমির কাজ নিয়ে ওর বাবাকে এখানে আসতে হতো। এখন থেকে একা ফেলে কিভাবে আসে, তাই কেউ সাথে করে নিয়ে আসে। তাহলে রোজ বেগমের সাথে বিয়ে কিভাবে হলো? মানে বলছি, রোজ বেগম মানে ভাবি স্বামী মারা গিয়েছে তখন 2 বছর। একটা মেয়ে রয়েছে, নাম লিসা। এত বড় লোক মানুষকে গ্রামে আসতে দেখে ইচ্ছে করে ফাঁসিয়ে বিয়ে করে। গ্রামের লোক খেতে গিয়েছিল কেন সেটা তো বুঝতেই পারছো বাবা। খোলাসা করে কি বলবো? বলতে বলতে হালকা ইতস্তত করেন মামি। জাঙ্কুক বিষয়টাকে সামাল দিয়ে বলল, এত খারাপ এই রোজ বেগম? তারপর এদিকে গ্রামে থাকায় অনেক বড় লস খায়। এখানে ছোটখাটো ব্যবসা শুরু করে আর থেকে এখানে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। তবে এর সাথে রোজ বেগম প্রথম ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে ব্যবহার পাল্টাতে থাকে। তের বাবা মারা যাওয়ার পরপরই স্কুলে থেকে ছাড়িয়ে মেয়েটাকে কাজে লাগিয়ে দেয়। সারাদিন কাজে ব্যস্ত রাখে। মেয়েটা অবুঝ, এটারই সুযোগ নিয়েছে রোজ। বাবা মারা যাওয়ার পরে মানুষ নিয়ে আসতো থেকে দেখাতে। আমি অনেকবার তাড়িয়ে দিয়েছি, কিন্তু তোমার বাবা খুব ভালো মানুষ। উনি বলেছিলেন যে ভালো থাকবে, আর সত্যি বলেছিলেন বলে মুস্কি হাসলেন মামি। জাঙ্কুকে হেসে সায় দিল। মামি আবারও বলতে লাগলেন, তের উপর কম অত্যাচার করা হয়নি। মেয়েটাকে দিয়ে রান্না করিয়েছে। ও প্রথম এইসব পারত না, আমি সাহায্য করতাম লুকিয়ে। পরে আস্তে আস্তে পারদর্শী হয়েছে। রোজ তের রূপটাকে কাজে লাগিয়ে বড় লোক হতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা বাঁচিয়ে নিল ঠিকই। অত্যাচারের কথা শুনে জাঙ্কুর হাত মুষ্টি বলতে হয়ে গেল। তার আদরিনীর উপর এত চাপ পড়েছে। রাত্রে কন্ট্রোল করে মনে মনে বলল, কন্ট্রোল জাঙ্কু। রোজ আর লিসাকে তো পরে দেখছি। যে একটা স্বপ্ন আছে জানো? জাঙ্কুক না বদক মাথা নাড়ল। না, সে জানে না। তেনাকে এই বিষয়ে বলে উনি। আমি হালকা এসে বললেন, তের গানের গলা অসাধারণ, ওর গান শুনুনি? জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে রইল তের মুখ পানে। এই কথা তো তে তাকে বলেনি। না তো, ভবিষ্যতে অনেক গানের স্কুল খোলার ইচ্ছে ওর, কিন্তু এটার জন্য তো পড়াশোনা লাগবে। ওর মায়ের ইচ্ছে ছিল, ওর মা অনেক সুন্দর গান গাইতো। মেয়েটার খুব শখ ছিল বউ। সব মায়ের অত্যাচারে একদম হাল ছেড়েই দিয়েছে। মামির কথা শুনে জাঙ্কুক মনে মনে প্রতিজ্ঞা করে যে সে এই ইচ্ছেটা পূরণ করার যথাযথ চেষ্টা করবে। মনে ইচ্ছে অনুযায়ী জাঙ্কুক বলতে লাগলো, আচ্ছা মামি, তার মানে তারা গ্রামের মেয়ে নয়, ও নিজেও শহরেরই সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে? হ্যাঁ, তাই তো। ও এতটা অবুঝ। এসব সংসার, প্রেম, ভালোবাসা, শ্বশুর বাড়ি এসব সম্পর্কে ওর খুব একটা জ্ঞান নেই। ওর মা তো এসব শেখানোর আগে চলে গেলেন, আর সৎ মা তো রান্না করিয়ে মা দেখবে। সেক্ষেত্রে লিসা কিছুটা আলাদা। কিছুটা না, পুরোটাই। মহাবলন্দের মেয়ে ও, জানো তো না, পুরো গ্রামের ছেলেদের পিছনে ঘোরায়। আর এই শহরের মেয়ে বলেই এত ভালো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। হ্যাঁ, তোর কথা বলা অনেক সুন্দর। লিসার মতো তো না। বাপরে, ভাগ্যিস তোর পেছনে কেউ পড়েনি বলে মাথা চুলকায় জাঙ্কুক। মামি হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, তুই তো বাচ্চা একটা মেয়ে, বয়স হওয়ার আগে তো বিয়ে দিতে পাগল হয়ে গেল ওর মা। কিছুটা চিন্তিত গলায় বলল জাঙ্কুক। মামি হালকা হেসে তের মাথা হাত বুলিয়ে বললেন, আচ্ছা তবে এখন আসি বাবা। মামি আমাদের বাসায় যাবেন কিন্তু? হেসে মামি মন ভরে হাসলেন। জাঙ্কুকের কথা দুজন খুশি হয়েছেন উনি। এমন নিরহংকার ছেলে তার তের ভাগ্যে পড়েছে, কথাটা ভেবে আনন্দ হচ্ছে। মুস্কিতে বললেন, সংসারের কাজে তো পারছি না, তারপরেও সময় হলে যাব। আরাম ছাড়বো বলেছিলেন? অবশ্যই। তে আমি, বাবা, জিমিন, আমরা সবাই খুশি হব। তবে এখন আসি বাবা। আচ্ছা। মামি বের হয়ে চলে গেলেন। জাঙ্কুক মুচকে তের মাথাটা নিজের করে তুলে নিল। মাথা হাত বুলিয়ে বলল, কত কষ্ট হয়েছে তোমার, তাই না? আর কখনো কষ্ট পেতে দেব না তোমায় তে। দেখো। জাঙ্কুক তের মেহেদি রাঙা হাতটা নিয়ে চুমু খেল। কেঁপে উঠল তে। জাঙ্কুক ঠোঁট ছুঁয়ে বলল, এই ছোট্ট হাতগুলো দিয়ে এত কাজ করিয়েছে, আর কখনো তোমাকে রান্নাঘরে যেতে দেবো না বউ। বলতে বলতে জাঙ্কুকের চোখ গেল তের পায়ে। অল্প রক্ত বের হয়ে ব্যান্ডেজটা ভিজে আছে। জাঙ্কুক তের মাথা হাত বুলিয়ে বলল, পাটা ব্যথা করছে তাই না? করবে নাই বা কেন? কতটা কেটেছে বলো তো? আর হতে দেবো না, পালে সারাদিন কোলে বসিয়ে রাখবো। তবু এই শরীরটাকে এত কষ্ট দেবো না আদরিনী।
বলে তের হাতে আবারও চুমু দিল জাঙ্কুক। তের কোলে আরাম পেয়ে কোমর জড়িয়ে ধরে গভীর ঘুমে চলে গেল। মুচকি হাসলো জাঙ্কুক। পানি যাতে না পাইতে বুঝছস? এসে মাথা নাড়লো, মায়ের কথায় সায় দিয়ে বলল, হ একদম, তুমি যা কইবা তাই হইব আম্মা। রোজ বেগম বিশ্রী একটা হাসি দিয়ে বললেন, এখন দেখিতে এই কাটা পানি কেমনি নিজস্ব আমি যে পানি আয়না দেয়। হ জামাইয়ের কষ্ট তো সহ্যই হয় না বেডির, এখনই দেখা যাবে টিউব অয়েলই নষ্ট। কিন্তু আম্মা টিউব অয়েল ঠিক করতে তো আমাকে টাকাই লাগবে। রোজ বেগম মেয়েকে ধমক দিয়ে বললেন, হেডা তোর ভাবতে হইব না, পানি না পাইয়া টিউব অয়েল ঠিক করতে জাঙ্কুকে টাকা দিব। রোজ বেগম মেয়েকে নিয়ে চলে গেলেন। এদিকে ঘুম থেকে উঠে নিজেকে জাঙ্কুকে কোলে ফেল, হাত তুলে উঠে বসলো। জাঙ্কুক বিছানা হেলে ঘুমিয়ে আছে। তো গালে হাত দিয়ে ভাবলো, আমি তো মামি করেছিলাম, এখানে কিভাবে এলাম? সে বিছানা থেকে নেমে পড়ে, পা একটু ব্যথা করছে, কিন্তু না হাঁটলে তো ঠিক হবে না। এমনটাই চিন্তাতে আগে অনেক ব্যথা পেয়েছে পায়ে হাতে, তার অভ্যাস রয়েছে। জাঙ্কুক দিয়ে তাকিয়ে ভাবে, আমি হয়তো গোসল করেননি, করবে কি করে? টিউবওয়েল থেকে পানি বের করে তো দিতে হবে, ওনার তো গরম সহ্য হয় না। কখন থেকে এখানে বসে যে আবারও বিছানা উঠে গামছা দিয়ে জাঙ্কুকের মুখ গাল মুছে দিল। লোডশেডিং এর জন্য ভীষণ ঘেমে গেছে ও। সে খেয়াল করলো জাঙ্কুক লাল হয়ে গেছে, তাই সে হাসতে হাসতে ভাবলো, মা বলেছিল বউরা লাল টুকটুকে হয়, কিন্তু এখানে তো মিস্টার জিয়ান লাল টুকটুকে মানে বধ। ভেবেই কিছুক্ষণ হাসতে চার্জার টেবিল ফ্যান লাগিয়ে নেমে পড়লো বিছানা থেকে। জুতা পড়ে গেল পানির ব্যবস্থা করতে, নিজেরা তো গোসল করতে হবে। মনে মনে ভেবে নিল, প্রথমে আমি গোসল করবো, তারপর ওনার জন্য পানি রাখবো আর ও করবেন। ততক্ষণ উনি ঘুমাতে থাকুন। টিউবওয়েল চাপলো ঠিকই, কিন্তু পানি এলো না। ভীষণ অবাক হলো সে। রান্নাঘরে গিয়ে লিসাকে বলল, আপা পানি আসছে না তো। লিসা হালকা হাসলো, তার মানে টোপ কাজে লেগেছে। তবুও চিন্তিত হয়ে বলল, কি কস, নষ্ট হইয়া গেল নি? হতে পারে, দেখে যাও। আচ্ছা আমি আইতাছি, তুই যা। সে আবারও টিউবওয়েলের সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ লিসা না আসায় সে ভাবতে লাগলো, উপরে চলে যাই, পরে ভাবা যাবে যে মিস্টার জিয়ান কিভাবে গোসল করবেন, আগে আমি করে ফেলি, ভীষণ মাথা ঘুরছে। বলতে বলতে সে পুকুরে চলে গেল। তাদের বাসা থেকে একটু দূরে অনেক বড় একটা পুকুর রয়েছে। তখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে। সে পুকুরের ঠান্ডা আরামদায়ক পানিতে নেমে পড়ল। এদিকে ঘুম ভেঙে থেকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল জাঙ্কুক। মেয়েটাকে না করেছিল এমন কাটা পানি বিছানা থেকে নামতে, কোন মাথা পড়ে করতে গেছে আল্লাহ জানে। জাঙ্কুক তাড়াতাড়ি করে নামতে গিয়ে ফ্যানটা খেয়াল করলো আর গামছা লুকুসকে ভাবলো, এটা তো এখানে ছিল না, কে দিল? পরক্ষণে আবার হেসে ফেললো, মাথা চুলকে বলল, নিশ্চয়ই ঠিক কাজ, ঘামও মুছে দিয়েছে পাগলি। জাঙ্কুক জুতা পরে বাড়ির বাইরে বের হয়ে এলো। আশেপাশে কে, রোজ বেগম, বালিশা, কাউকে পেল না সে। মূলত ওরা দুইজন মিলে পাশের বাড়িতে গিয়েছে, যেন এবার দুর্ঘটনার পর ওদের জাঙ্কুক সন্দেহ না করে। জাঙ্কুক ট্রেন নাম নিয়ে খুঁজতে লাগলো। অবশেষে খুঁজতে খুঁজতে সে পুকুরের সামনে এসে পৌঁছালো। পায়ের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কই গেল আমার টে? আচমকা সামনে তাকাতে চোখ দিয়ে আটকে গেল জাঙ্কুকে। টে ডুব দিয়ে উঠছিল। আর দেরি না করে ফোন বের করে আড়ালে কয়েকটা পিক তুলে নিল জাঙ্কুক। মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবলো, আর কত রূপে আমাকে ঘাইল করবে আদরিনী। আবারও ভাবলো, কিন্তু এভাবে আমার মতোই আর কেউ দেখছে না তো ওকে। ইস, এটাও পারে, এবার পুকুরে গোসল করছে কেন মেয়েটা? আমার সম্পত্তিও। ভেবেই জাঙ্কুক এগিয়ে গিয়ে ডাকলো তেকে। তেও পেছনে ফিরে জাঙ্কুককে দেখে বলল, আপনি? ঘুম ভেঙে গেল? এসব কি করছো তুমি? তোমার পায়ে মাটি লাগবে। আরে লাগবে না, গোসল করছি, আপনি যান, আমি আসছি। মোটেও না, আসুন পরে, গোসলটা শেষ করি। জাঙ্কুক হালকা ধমক দিয়ে বলল, তে মন খারাপ করে উঠতে লাগলো। সিঁড়ির কাছে এসে হাত বাড়িয়ে বলল, তুলুন। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নেমে তের হাতে হাত রাখতে টেনে নিচে ফেলে দিল। তে থতমত খেয়ে গেল জাঙ্কুক। তাড়াতাড়ি করে কোমর জড়িয়ে ধরল তের।